খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। দর্শক, আজকের আলোচনার বিষয় এখন ক্রিকেট। আলোচনায় যাওয়ার আগে এক নজরে দেখে নেব ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবর। চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রায় ১.৫ বছর আগে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের পদ ছাড়ছেন মোহাম্মদ সালাউদ্দিন। জাতীয় দলে দায়িত্ব পালন করেছেন ১ বছর। এশিয়া কাপের আগে ব্যাটিং কোচের দায়িত্ব পান তিনি। আসরটি ছাড়াও সবশেষ ২ সিরিজে দলের ব্যাটিং ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হচ্ছে তাকে। একই সঙ্গে ড্রেসিং রুমে অস্থিরতা, দল গঠনে পদক্ষেপ সহ বেশ কিছু অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ফ্র্যাঞ্চাইজি বাছাইয়ে নানা বিধি নিষেধের পর অবশেষে আগামী ৫ বছরের জন্য বিপিএল এর ৫টি দল চূড়ান্ত করেছে বিসিবি। থাকছে না গেল ২ আসরের চ্যাম্পিয়ন বরিশাল, সফলতম দল কুমিল্লা ও খুলনা। এখনও নিশ্চিত হয়নি অংশগ্রহণকারী দলগুলোর নাম। বিতর্ক এড়াতে সর্বোচ্চ সতর্কতার কথা জানিয়েছেন আয়োজকরা। ব্যাংকের সেই ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ট্যালি আপ করেছে আমাদের অডিট কোম্পানি। আমরা ল এনফোর্সমেন্ট এজেন্সিকে ক্লিয়ারেন্সের জন্য পাঠিয়েছি, সেটা ট্যালি আপ করেছে আমাদের আইনজীবীরা, যারা ল ফার্ম। দর্শক, আগেই জানিয়েছিলাম এখন মাঠে আমাদের আজকের আলোচনার বিষয়ে এখন ক্রিকেট। এই বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী। শামীম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি এখন মাঠের আজকের আয়োজনে। শামীম ভাই, আমরা অনেকদিন ধরে দেখছি যে ক্রিকেটে অনেকগুলো আলোচনার বিষয় একসঙ্গে। ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও বেশ তৎপর মনে হচ্ছে বিপিএল নিয়ে, বিশেষ করে। এর মধ্যে আমরা দেখলাম কদিন আগে জাতীয় দলের ব্যাটিং কোচ নিয়োগ করা হলো মোহাম্মদ আশরাফুলকে। আজকে আবার আমরা শুনতে পাচ্ছি যে যিনি এতদিন ধরে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছিলেন, একই সঙ্গে সিনিয়র সহকারী কোচ হিসেবে ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন, তিনি পদত্যাগ করছেন। অনেকগুলো ইস্যু। সবার আগে আমরা আলোচনা করতে চাই সালাউদ্দিনের ইস্যুটাতে। আমরা শুনতে পাচ্ছি তিনি আজকেই পদত্যাগপত্র জমা দিতে যাচ্ছেন বা জমা দিয়ে ফেলেছেন এরই মধ্যে। আপনি একটু আমাদেরকে জানাবেন যে এটার বিহাইন্ড দ্য সিন মানে ঘটনাগুলো, আসলে ঘটনাক্রমগুলো কি? দেখুন, একটা ক্ল্যাশ হতে পারে, মানসিক আপনার একটা অস্থিরতা। সেটা হচ্ছে উনি কিন্তু সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে ছিলেন। ওনার মেইন রোলটা ছিল হচ্ছে বাংলাদেশ টিমের ব্যাটিংটা দেখা। যেহেতু আপনার ফিল সিমন্স হেড কোচ হিসেবে বাকি সব কিছু সামলাচ্ছেন, উনি এই কাজটা উনি করতেন। আর আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের ক্রিকেটে, ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ যদি বলা হয়, উনি হচ্ছে সালাউদ্দিন। আমি ওনাকে চিনি হচ্ছে ২০০১ সাল থেকে, যখন উনি ভিক্টোরিয়ার অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন। আপনি দৌলতজামান খেলার মাঠে মারা গেলেন ফতুল্লাহ স্টেডিয়ামে, তখনই কিন্তু তারপর থেকে কিন্তু ওনাকে দায়িত্ব দেওয়া হলো। ওই টিমে কিন্তু আপনার যারা ছিলেন অলমোস্ট ন্যাশনাল টিমের অনেক প্লেয়াররা ছিলেন। খালেদ মাসুদ পাইলট কিন্তু ভিক্টোরিয়া তখন ক্যাপ্টেন, এহসানুল হক, সিজান টিজান, বেশ কিছু প্লেয়ার ছিলেন ওই সময়। তো একটা আবার মজার ব্যাপারটা হলো কি, কারণ পাইলটের বয়সের থেকেও কিন্তু তার বয়স কম। তাদের যে ভিক্টোরিয়ার যে অনেক ক্রিকেটারের থেকে, এনামূল হক মনিটনিতে অনেক থেকে ছোট ছিলেন উনি। মাত্র ২৯ বছর বয়সে উনি তখন বিকেএসপির কোচ ছিলেন, প্লাস হচ্ছে আপনার ভিক্টোরিয়া সামাল দিতেন। সেই টিমকে নিয়ে উনি চ্যাম্পিয়ন করিয়েছেন মোহামেডান আহ্বানের রাজত্ব ভেঙে দিয়ে। তখনই ধরা হচ্ছিল, আমি একটা ইন্টারভিউ করছিলাম যে সালাউদ্দিন মানে সাফল্য। এরপরে কিন্তু আপনার আসছে যে কর্পোরেট লিগ করলো, কর্পোরেট লিগে আরাফ অ্যাপারেলস, একেবারে অখ্যাত একটা টিম, যেটা বসুন্ধরা বেসকিমকো টিমকে বিট করে তারা কিন্তু আপনার কর্পোরেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে। ওই কর্পোরেট লিগের ওই ফরম্যাটটাই কিন্তু পরবর্তীতে আপনার যেটা বিপিএল করলো ফ্র্যাঞ্চাইজি লিগে পরিণত হয়েছে। এখন ওনার এই রোলটা ছিল যেটা উনি একটু ডোমিনেটিং, একটু পাওয়ার উনি রাখতে চান। কেন যেন মনে হচ্ছে যে আপনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে কয়েকবার চ্যাম্পিয়ন করে ওনার একটা আত্মবিশ্বাসও বেড়ে গেছে। ন্যাশনাল টিমের প্লেয়াররা ওনাকে খুব পছন্দ করেন। অনেকের পছন্দের কোচ হিসেবেই কিন্তু উনি ক্রিকেট বোর্ডে আসছেন। কারণ আমি যতটা জানি সেটা হচ্ছে সিনিয়র ক্রিকেটারদের রিকোয়েস্টেই ক্রিকেট বোর্ড ওনাকে কোচ হিসেবে ওনাকে এনেছেন। এটা খুব কমফোর্টেবল ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখন যে কথাগুলো উঠছে, উনি হলো বিকেএসপির কোচ, বিকেএসপি থেকে উনি উঠে আসছেন। এইখানে ক্রিকেট বাংলাদেশ ন্যাশনাল টিমে যারা বিকেএসপির প্লেয়ার, তাদেরকে কি উনি বেশি ফেভার করছেন কিনা? যেমন বেশি নামটা বারবার আসছে যে জাকির আলী, অনেকের যে তাকে যে ব্যবহারটা করা, এটা কি প্রপার হচ্ছে নাকি বেশি হচ্ছে, নাকি আপনার সুযোগের থেকে উনি বেশি পাচ্ছেন? এবং তার সপক্ষে উনি যে কথাগুলো বিভিন্ন মাধ্যমে বলেছেন, গণমাধ্যমে সেটা প্রকাশিত হয়েছে,
এই জায়গাটা নিয়েও কিন্তু একটা ডিবেট তৈরি হয়েছে। এই নানা কারণে কিন্তু আপনি একটা যখনই বাংলাদেশ টিম রেজাল্ট পাচ্ছে না, বিশেষ করে আপনি যে আমরা সর্বশেষ টি-20 সিরিজে যে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ হলাম, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গত বছর ডিসেম্বর তাদেরকে আমরা হোয়াইট ওয়াশ করে এসেছি, কিন্তু এসে আমরা এবার তার বিপরীত চিত্রটা আমরা দেখলাম। এটা আসলে একটু ভক্ত সমর্থক ক্রিকেট বোর্ড সবাইকে একটু আহত করেছে। এই জায়গাটা আসলে এমন একটা সিচুয়েশন ছিল, ওনাকে কিন্তু বাদ দেওয়ার কথা কিন্তু ক্রিকেট বোর্ডের সবাই ওঠে নাই, কিন্তু যেহেতু আশরাফুলকে আপনি স্পেশালিস্ট ব্যাটিং কোচ হিসেবে দলে নিচ্ছেন, সেই হেতুই উনি মনে করেছেন এই জায়গা সম্ভবত আমার প্রয়োজনটা ফুরিয়ে যাচ্ছে, যার কারণে আজকে উনি বিসিবিতে গেছেন। উনি যেটা শুনলাম গণমাধ্যমে আসছে নিউজ, যেটা ব্রেকিং নিউজ হিসাবে উনি পত্র জমা দিয়ে আসছেন। এটা এখন টার্মিনেশন একটা নোটিশ থাকে ওনার জন্য, এটা হচ্ছে 30 days নোটিশ পিরিয়ড, হয়তো উনি আয়ারল্যান্ড সিরিজে উনি চালিয়ে যাবেন, তারপরে উনি পদত্যাগ করবেন। কিন্তু শামীম ভাই, আপনি যেটা বলছিলেন যে তার ঘরোয়া ক্রিকেটে লম্বা একটা সফলতা আছে, তার সাফল্য আছে, আমরা সবাই সেটি জানতাম, কিন্তু জাতীয় দলে তিনি সেটাকে কনভার্ট করতে পারলেন না কেন? জাতীয় দলে সেটিকে নিয়ে আসতে পারলেন না কেন? বা জাতীয় দলের ক্রিকেটারদের সবার সঙ্গে তার এত সখ্যতা, কিন্তু সেটি ইফেক্টিভ হলো না কেন? দেখুন, ওনাকে কিন্তু বেশি করে কিন্তু আমাদের যে ভক্তকুল, মানে যেমন যারা ক্রিকেট ভক্ত তারা চিনেছে কিন্তু অন্য কারণে। সেটা হচ্ছে উনি সালাউদ্দিনের, মানে উনি হচ্ছে সাকিব আল হাসান, যে সাকিব আল হাসান আজকে যে এই পর্যায়ে উঠে আসছে তার পেছনে যে সবচেয়ে বড় অবদানটা ওনার। আমি একটা ঘটনা না বললেই নয়। আপনি 2005 সালে 4-5 ক্রিকেট মৌসুমে সাকিব আল হাসান তখন বয়স মাত্র কত, 16-17 বছর। সাকিব আল হাসানের খেলার কথা ছিল হচ্ছে উত্তর স্পোর্টিংয়ে। উনি কিন্তু উত্তর স্পোর্টিংয়ের সাথে চুক্তিবদ্ধ হয়েও গিয়েছেন। যখন উনি বিকেএসপি ডিজি রুমে বসা খবর পেয়েছেন সালাউদ্দিন যে ওনাকে নিয়ে যাচ্ছে উত্তর স্পোর্টিংয়ে, এই যে এখন কিউরেটর বেলাল, উনি কিন্তু উত্তর স্পোর্টিংয়ে তখন ম্যানেজার, 50,000 টাকা চুক্তিতে ওনাকে নিয়ে যাচ্ছে হচ্ছে উত্তর স্পোর্টিংয়ে। তখন এই সালাউদ্দিন দৌড়ে এসে বলে কি না, এটা আমার প্লেয়ার, আমি ওকে নিব আমার টিমে। ওনাকে নিয়ে গেল ভিক্টোরিয়াতে। খেয়াল করে দেখবেন, এটা একটু বাড়তি তথ্য দিয়ে রাখলাম, সেটা ওই ঘটনাটা আমার চোখের সামনে ঘটছে, তো জন্য বলছি যে প্রথম যে ম্যাচ অগ্রণী ব্যাংকের সাথে প্রিমিয়ার ডিভিশনে ভিক্টোরিয়ার 2004-05 মৌসুমে, তখন উনি কিন্তু সাকিব কিন্তু আপনার খুবই একটা তরুণ ক্রিকেটার এবং ওই ম্যাচে অলরাউন্ড পারফর্ম করলো। এই থেকে কিন্তু সালাউদ্দিন সাকিবের কোচ হিসেবেই সালাউদ্দিনকে চেনা শুরু করলো। পরবর্তী আপনি দেখেছেন যে যখনই আমাদের এই আব্দুল রাজ্জাক রাজ, এখন উনি যে ওমেন্স উইংয়ের উনি চেয়ারপারসন হয়েছেন, ওনার যখন অ্যাকশন ত্রুটি হচ্ছে, আমাদের যতগুলো স্পিনারের অ্যাকশন ত্রুটি হয়েছে তাদেরকে প্রাথমিকভাবে সারিয়ে তোলা দায়িত্বটা কিন্তু নিজ থেকে নিয়েছেন। যখন রাজ্জাক রাজ জন্য অ্যাকশনের ত্রুটি হলো, তাকে আবার আপনার বায়ো মেকানিক্যাল টেস্টে যেতে হবে, তার আগে তখন উনি সালাউদ্দিন ছিল মালয়েশিয়ায়, সে মালয়েশিয়াতে একটা ইউনিভার্সিটি টিমের কোচ ছিলেন, সেইখানে যে রাজ্জাক এই আপনার তার অ্যাকশনটা ত্রুটিটা সারিয়ে আনছে। এইভাবে উনি নানাভাবে ওনার যে ট্রেনিংসটা ছিল, যে আপনি জানেন যে রাজও তো বিকেএসপির ক্যাডেট, যে বিকেএসপি যারা ক্রিকেটার ছিলেন, যারা ন্যাশনাল টিমে প্রিজাইড করেছেন, ন্যাশনাল টিমের জার্সি যাদের গায়ে উঠেছে, তারা অনেকে কিন্তু তার কাছ থেকে উপকৃত হয়েছেন। এই বিষয়টা সেই উপকারটাই কি এখন তার জন্য কাল হয়ে গেল কিনা? এখন বিকেএসপির এই অভিযোগটা নিয়ে, যে বিকেএসপির ক্রিকেটারদের প্রতি একটা স্বজনপ্রীতির অভিযোগ তোলা হচ্ছে তার প্রতি, এটা আসলে কতটুকু সত্য এবং এটা হওয়া উচিত কিনা? দেখুন, এই জায়গাটা আমি অন্য একটা প্রসঙ্গ বলি, সেটাও এই ধরনের ঘটনা যখন আসছে, কিছুটা হলে তো সত্য, টিমের ভিতর থেকে তো কথাগুলো আসছে। উনি কিন্তু যখন 2006 থেকে 2010 সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট টিমের কিন্তু উনি ফিল্ডিং করছিলেন, জেমি সিডন্সের আন্ডারে উনি ফিল্ডিং করছিলেন, মূলত উনিই কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন, ব্যাটিং কোচ। জেমি সিডন্স কিন্তু অস্ট্রেলিয়ার ক্রিকেট টিমের ব্যাটিং কোচ থেকে বাংলাদেশে আসছিলেন। জেমি সিডন্স ওনাকে এত পছন্দ করতেন, জেমি সিডন্স দেখলেন এই ছেলেটার মেধা এত বেশি, ওকে দিয়ে আমি কাজ করাই, তখন কিন্তু খুব ভালোভাবে ইনভলভ ছিলেন। তখন আপনি একটা সার্টেন সময় 2011 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ টিমের ব্যর্থতার পরে, এই যে আপনার তখন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন আহমা মোস্তফা কামাল, যাকে আপনার সবাই লোটাস কামাল হিসেবে চিনে, উনি কিন্তু আবার এই বিকেএসপি দলের মধ্যে বিকেএসপি গ্রুপিং হচ্ছে, এই অভিযোগেই কিন্তু ওনাকে ওই বাংলাদেশ টিমের থেকে কিন্তু সরিয়ে নিয়েছিলেন। তার মানে মোহাম্মদ সালাউদ্দিনের বিরুদ্ধে এই অভিযোগটা পুরনো? এই অভিযোগটা অনেক পুরনো ছিল। এইটা অভিযোগটা আসছে ক্রিকেট বোর্ডে তখন যারা ডিরেক্টর ছিল তারাই কিন্তু এই অভিযোগটা নিয়ে এনেছিলেন, এবং যার কারণে কিন্তু উনি বাংলাদেশ টিমে থাকতে পারেন নাই। উনি আবার ফিরে গেছিলেন, ওনাকে একাডেমিতে ফিরে আনালো, পরে উনি তখনও চিন্তা করলেন যে না, আমার আসলে
এই জায়গাটা না, আমার যে জায়গাটা ছিল, জায়গাটা যখন হারিয়েছে তখন বাংলাদেশে না, আমি বিদেশে কোথাও কোচিং করব। উনি মালয়েশিয়াতে অফার পেয়ে পরে উনি মালয়েশিয়া থেকেই উনি মালয়েশিয়া ইউনিভার্সিটির কোচ ছিলেন উনি। এখন শামীম ভাই, আমরা তার চাকরি ছাড়ার নেপথ্যের কারণগুলো নিয়ে আলাপ করছিলাম, কিন্তু মাঠের রেজাল্টটাও আমরা একটু দেখতে চাই। মানে মোহাম্মদ সালাউদ্দিন যখন বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বটাই পালন করছিলেন বিশেষত, আমরা একটু দেখতে চাই যে তার আন্ডারে বাংলাদেশ দলের ব্যাটিংগুলো আসলে কেমন ছিল। আমরা শুরুতে টেস্ট দেখতে চাই। বাংলাদেশ তার আন্ডারে যে কটি টেস্ট খেলেছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের 106 রানে গুটিয়ে যাওয়ার নজির যেমন আছে, আবার তাদের সঙ্গেই 159 রানে, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 164 রানে, জিম্বাবুয়ের সঙ্গে 191 রানে, এবং শ্রীলঙ্কার বিপক্ষে আমরা দেখতে পাচ্ছি যে একদম সবশেষ যে টেস্টটা খেলো বাংলাদেশ, সেখানে 133 রানে গুটিয়ে যাওয়ার নজির আছে। তার মানে হচ্ছে ওনার আন্ডারে বাংলাদেশ যে 8টি টেস্ট খেললো, এই 8টি টেস্টের মধ্যে 200-র নিচে কিন্তু 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ইনিংস আমরা পাচ্ছি যেগুলোতে বাংলাদেশ দল 200-র নিচে অল আউট হয়ে গেল। আমরা ওয়ানডেতে যদি একটু দেখতে চাই, ওয়ানডেতে আমরা তার অধীনে বেশ কিছু ম্যাচ আমরা খেলেছি, সেই ম্যাচগুলোর কার্ডগুলো যদি একটু দেখতে চাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 1টা 2টা 3টা 4টা 7টা ম্যাচ বাংলাদেশ খেলেছে, যার মধ্যে একটা ম্যাচে বাংলাদেশ 200-র নিচে অল আউট হয়েছে, একটা মাত্র ম্যাচে বাংলাদেশ 300-র বেশি করেছে। খুবই এখন যে ক্রিকেটটা চলছে শামীম ভাই, সেখানে আসলে টেস্টে বা ওয়ানডেতে 300-র উপরে স্কোর প্রায়শই দেখা যায়, আর সেখানে বাংলাদেশ তার অধীনে মাত্র একটা ম্যাচে করতে পেরেছে। আর আমরা যদি তার অধীনে ওয়ানডে ম্যাচে অন্যান্য রেজাল্টগুলো দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে টি-20তে যদি আমরা দেখতে চাই, সেখানে আমরা দেখতে পাই যে বাংলাদেশ 200-র উপরে রান করতে পেরেছে একটিতে, 200-র কাছাকাছি করেছে 2-1টি ম্যাচে, 196, 189 রান, 191 রান আমরা দেখেছি, কিন্তু হারের সংখ্যা অনেক বেশি। তার মানে তাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছিল ব্যাটিংটাকে হচ্ছে গুছিয়ে আনার, আমরা ওয়ানডে টেস্ট বা টি-20 কোনোটিতেই সেভাবে কনসিস্টেন্টলি ব্যাটারদেরকে রান করতে দেখিনি। অর্থাৎ আমরা যদি মাঠের রেজাল্টের কথাই বলি, নেপথ্যের কারণগুলো আমরা বাদ দিলাম, স্বজনপ্রীতি বা একাদশ গঠনে হস্তক্ষেপ বা অন্যান্য যা যা অভিযোগ আছে সেগুলো আমরা বাদই দিলাম, মাঠের রেজাল্টটাও তো ভালো হচ্ছে না। তার মূল দায়িত্ব যেটি ছিল সেটিকে তিনি ঠিকঠাক পালন করতে পেরেছেন কিনা? আপনি যে টেস্টের রেজাল্টটা দেখাচ্ছেন, এখানে একটু আমার আছে, সেটা হচ্ছে আমরা যে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলেছি, আপনার টেস্ট সিরিজ যেটা আমরা 2-0 পাকিস্তানকে হারালাম, সেই টেস্টেও তো উনি ছিলেন সেই সিরিজে। আজ আমি যেটা বলি, সেখানেও কিন্তু বাংলাদেশের ব্যাটিং টপ অর্ডার কিন্তু কলাপস করেছিল, পরবর্তীতে মেহেদী মিরাজ, কিন্তু আপনার ওই সিরিজটা কিন্তু আমরা 2-0 জিতেছি। আমাদের যে সবচেয়ে বড় প্রাপ্তি কিন্তু পাকিস্তানের হোমে পাকিস্তানকে হারানো, এটা কম কথা না, আবার হোয়াইট ওয়াশ করা। আপনি দেখেন ওনার কিন্তু আপনি বাংলাদেশের কোচদের মধ্যে সবচেয়ে হাই পেইড কোচ আমরা জানি, যতটা আমার পরিসংখ্যান যদি ভুল না বলে। ওনার সঙ্গে প্রথমে যে চুক্তিটা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে 110 দিনের চুক্তি, ওই 110 দিনে উনি কত পেয়েছেন শুনলে হয়তো অনেক দর্শক অবাক হয়ে যাবেন। সেটা হচ্ছে 110 দিনে যে চুক্তিটা করেছিল আপনার বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ, সে চুক্তিটা ছিল 36 লক্ষ টাকা। ক্যান ইউ ইমাজিন, বাংলাদেশের কোনো কোচ আপনি 110 দিনের চুক্তিতে 36 লক্ষ টাকা পাবে। এর বাইরে কিন্তু কতগুলো ওনার প্রণোদনা ছিল, যেমন আপনি টেস্ট জিতলে যদি আপনার যে বেটার র্যাঙ্কিংধারী টিমের সাথে জিতেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি পাচ্ছেন $1,500। আপনি যদি ওয়ানডেতে বেটার টিমের সাথে জিতেন $800, এবং টি-20তে বেটার টিমের সাথে জিতলে $500। এই ছিল ওনার হচ্ছে প্রাইজ মানিটাও ছিল, উইনিং প্রাইজ মানি যেটাকে বলা হয়। এটা প্রথম চুক্তিতে। পরবর্তী চুক্তি যেটা হয়েছে গত বছরের জুনে, যেটা হলো এই চুক্তিটা হচ্ছে এই বছরের জুনে, যে চুক্তিটা বহাল থাকবে 2027 সালের 30শে নভেম্বর পর্যন্ত, মানে ওয়ার্ল্ড কাপ আমরা তার অধীনে খেলার কথা, আমাদের পরবর্তী ওয়ার্ল্ড কাপটা, ওয়ানডে ফরম্যাটে ওয়ার্ল্ড কাপটা। এই চুক্তিটায় ওনার বেতন হচ্ছে 9,61,000 টাকা প্রতি মাসে। এইটা হচ্ছে, এবং এই চুক্তির বাইরে এইটা কিন্তু টোটালি, এবং ওনার যে ট্যাক্সটা টোটালটা ক্রিকেট বোর্ড পে করবে। অর্থাৎ এত টাকার যখন চুক্তি, ট্যাক্স অ্যাটলিস্ট প্রতি মাসে 2 লাখ টাকা করে আসবে। অর্থাৎ ওনাকে কিন্তু কোনো মাসেই আপনি 11-12 লাখ টাকার নিচে দিচ্ছেন না, ওনার পেছনে খরচ হচ্ছে না ক্রিকেট বোর্ডের। আপনি শন টেইটের বেতন ওনার নিচে, কেন ইমাজিন? শন টেইটের মতো ওয়ার্ল্ড লেভেলের একটা বোলার এবং কোচ, ওনার বেতন তার নিচে। এবং আমাদের কোচিং স্টাফে ফিল সিমন্সের বেতনই তার থেকে বেশি, আর কারো বেতন ওনার থেকে বেশি না। এই অবস্থা গেছেন। আপনি দেখেন আমাদের এখানে কিন্তু আপনার খুব অভিজ্ঞ কোচ হলো সারোয়ার ইমরান, উনি ওমেন্স টিমের হেড কোচ এখন। ওনার বেতন 4.5 লাখ টাকা, ওনার 2.5 গুণ বেতন উনি পান সব কিছু মিলে।
আর কি ওনাকে ওনার ক্ষেত্রে আসলে এই ইমোশনটা বেশি কাজ করছে। এই আমাদের মিডিয়া, আমরা গণমাধ্যমেই ওনাকে বেশি উঠিয়ে দিয়েছিলাম। তারপরে হচ্ছে আপনার যে ওনার সিনিয়র প্লেয়াররা যেমন মুশফিক, সাকিব, তামিমরা, তাদের তো খুব কমফোর্টেবল জোনে উনি আছেন। তাদের রিকোয়েস্টেও ক্রিকেট বোর্ড বারবার দেখেছেন ওনার ক্ষেত্রে, যার কারণে ওনার বেতনটা এই অবস্থায় দাঁড়িয়েছেন। তা ঘরোয়া ক্রিকেটে উনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যে টিমকে চ্যাম্পিয়ন করেছেন, ওই টিমের, আমি জানি না এটা হয়তো বেশি বলা হবে, ওই টিমের যে কেউই কোচিং করলে চ্যাম্পিয়ন হবে। আন্দ্রে রাসেল, মোহাম্মদ রিজওয়ানরা সেই টিমে খেলেছেন, তাই না? ওই টিমের আপনি কি দেখবেন? একটা টিমই করেছে যে চ্যাম্পিয়নদের নিয়ে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দিনে জাতীয় দলে আসার পরে উনি মূল চ্যালেঞ্জটা টের পেলেন। আরেকটা বিষয় কি হতে পারে যে মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়ার কারণে উনি এখানে কি ইগোর কোনো ব্যাপার ছিল কিনা? আমি প্রথমেই মেনশন করেছি এটা, যে ওটার মনস্তাত্ত্বিক একটা কারণ থাকতে পারে যে মোহাম্মদ আশরাফুলকে যখন স্পেশালিস্ট ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব দিচ্ছে, সেহেতু হয়তো আশরাফুলের ব্যাটিংয়ের যে উনি যে তালিমটা দেন, এই জায়গাটা ওনার যে ভূমিকা সেটা কম হয়ে যাবে, এটা হয়তো ফিল করেছেন উনি নিজের থেকেই। ওনাকে মনে হচ্ছে যে আমি কি তার থেকে নিচে চলে গেলাম কি না, হয়তো এটা একটা কারণ হতে পারে। আর একটা কথা আপনাকে জানিয়ে রাখি, আশরাফুল কিন্তু শুধু আপনি বাংলাদেশ টিমের কোচ না, উনি কিন্তু আপনি কদিন পরে যখন বিপিএল এ কোচিং করাবেন, রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ হিসেবে ফিরে যাবেন। তারপরে হচ্ছে উনি, আপনি জানেন উনি একটা দলের কোচিং করাচ্ছেন, এবং লিগ ক্লাব ক্রিকেটে আমাদের মার্সে যে ক্লাব ক্রিকেট হবে সেখানেও একটা টিমে কোচিং করবেন। তারপরে হচ্ছে উনি চলে যাবেন হচ্ছে মাইনর কাউন্টি লিগে, যখন অফ সিজনে খেলেন, তাই না? সুতরাং আশরাফুলের উইন্ডোগুলোও কিন্তু খুব ব্যস্ত উইন্ডো আছে। সে ব্যস্ত উইন্ডোর মধ্যে আশরাফুলের সাথে ক্রিকেট বোর্ড কিন্তু ওই চুক্তি করে নাই তাকে দীর্ঘমেয়াদী, শুধুমাত্র আয়ারল্যান্ড সিরিজের জন্য। আপনি কনসালটেন্ট ব্যাটিং কোচের আইডিয়াটা কিন্তু নতুন নয়, আমরা এর আগেও দেখেছি। গর্ডন গিজ বাংলাদেশ টিমের থেকে চলে যাওয়ার পরও 2 দফায় উনি কিন্তু কনসালটেন্ট ব্যাটিং কোচ ছিলেন। আমরা কনসালটেন্ট ব্যাটিং কোচ হিসেবে আমরা জাভেদ মিয়াঁদাদের মতো লিজেন্ডারি কিন্তু আমরা পেয়েছি, তাই না? সুতরাং আপনার মুদাসসার নাজ্জারকে পেয়েছি কনসালটেন্ট ব্যাটিং কোচ হিসাবে, এমন কোচকে পেয়েছি যারা ওয়ার্ল্ড লেভেলে সবাই তাদেরকে চিনে, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, ওয়ার্ল্ড স্টার, এমন কেউ পেয়েছি। বিভিন্ন সিরিজের আগে অথবা বিশ্বকাপের আগে অথবা বিভিন্ন টুর্নামেন্টের আগে আমরা দেখি যে কনসালটেন্ট নিয়োগ দেওয়ার ব্যাপারটা আছে। সেটা হতেও পারে। আশরাফুলের কন্ট্রাক্টটা যদি আমাদেরকে একটু বলতেন, ওনার সঙ্গে কন্ট্রাক্ট। আশরাফুলের সাথে এখন যে কন্ট্রাক্টটা হয়েছে, এখন কন্ট্রাক্ট এই যে বিসিবির সর্বশেষ সবাই প্রস্তাবিত হয়েছে, আশরাফুলের সাথে আশরাফুলের নামটা আসছে। এটা হবে যেটা হবে ডে টু বেস, আমি যেটা জানি, যেটা বুঝতে পেরেছি এতদিন ধরে, যে ডে টু ডে বেসড। আপনি ধরেন আয়ারল্যান্ডের সাথে সিরিজে ওনার ওয়ার্কিং ডে কয়টা পাবে, সেই ওয়ার্কিং ডে অনুযায়ী ওনাকে চুক্তি হবে। যদি পরবর্তীতে ক্রিকেট বোর্ডে ভালো লেগে থাকে, তখন হয়তো আশরাফুলকে অফার করবে যে একটু বড় পরিসরে দায়িত্ব নিতে। এই কাজটা কিন্তু আপনার এর আগেও আপনার ভেটরির সাথেও এই ধরনের চুক্তি ছিল, আপনার মোশতাক আহমেদের সঙ্গে প্রথমে এভাবেই ছিল না, আপনার ইভেন সালাউদ্দিনের সাথে প্রাথমিক চুক্তিটা এইভাবেই ছিল। রাইট, সেটাই। আমরা শামীম ভাই আপনার সঙ্গে আলোচনা করছি ক্রিকেট নিয়ে, এবং ক্রিকেট নিয়েই আপনার কাছে আবারও ফিরবো। তার আগে ছোট্ট একটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন মাঠে। দর্শক, ক্রিকেট নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের সঙ্গে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী। শামীম ভাই, আমরা শেষ করেছিলাম সালাউদ্দিন এবং আশরাফুল সহ বাংলাদেশের জাতীয় দলের ব্যাটিং কোচের বিষয়টা নিয়ে। আমরা একটু বিপিএল এর দিকে তাকাতে চাই। বিপিএল নিয়ে বেশ কর্মতৎপরতা দেখা যাচ্ছে বোর্ডের কর্মকর্তাদের মধ্যেও, এবং আগের বছর আমরা যেটি দেখেছি যে অনেক বিতর্কযুক্ত একটা বিপিএল ছিল, এবার সেটিকে বিতর্ক মুক্ত করার এবং বিপিএলটাকে সম্ভবত লাভজনক করার একটা প্রসেস তারা বের করেছেন। ফ্র্যাঞ্চাইজিগুলোকে 5 বছরের জন্য তারা দায়িত্ব দিতে যাচ্ছেন। আপনি একটু আমাদেরকে বলবেন যে এই বিপিএল নিয়ে যে ভাবনাগুলো বা যেভাবে দলগুলো বাছাই করা হলো, ফ্র্যাঞ্চাইজিগুলো বাছাই করা হলো, প্রক্রিয়াটা কেমন ছিল এবং এটার আসলে কনসিকুয়েন্সটা কেমন হতে যাচ্ছে? দেখুন, আমি আপনার পেছনের প্রশ্ন থেকেই আসছি। সেটা হচ্ছে বিপিএলে কিন্তু যখন প্রবর্তন হয়, তখন কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি যেটা ছিল গেমন স্পোর্টস ম্যানেজমেন্ট, তাদের সাথে 6 বছরের চুক্তি ছিল, এবং ফ্র্যাঞ্চাইজিদের সাথেও 6 বছরের চুক্তি ছিল। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন ওই 6 বছরের মধ্যে কতবার টিমগুলোর ফ্র্যাঞ্চাইজ চেঞ্জ হয়েছে, এবং সেখানে কিন্তু ইস্যুগুলো কিন্তু আপনার এই পেমেন্ট ইস্যু নিয়েই কিন্তু ঝামেলার কারণ। তারপরে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে ঢাকা গ্ল্যাডিয়েটর্স আপনার স্পট ফিক্সিং এবং ম্যাচ ফিক্সিংয়ে জড়িত হয়, তাদের উপরে একটা মানে বিপিএলে একটা বিরূপ প্রভাব ফেলছে, তাদেরকে বাদ দিয়ে অন্য ফ্র্যাঞ্চাইজ নিতে হয়েছে। এক বরিশালের ফ্র্যাঞ্চাইজি কতবার চেঞ্জ হয়েছে দেখেন, ঢাকার ফ্র্যাঞ্চাইজি চেঞ্জ হয়েছে কতবার। সুতরাং আপনার এই জায়গাগুলোতে আসলে আপনি এই যে বলছেন 6 বছর যে ফ্র্যাঞ্চাইজ চুক্তি, এটাও হয়তো থাকবে না কেন আমি বলি, আপনি
সামনে নির্বাচনের মাধ্যমে যখন রাজনৈতিক সরকার আসবে, ক্রিকেট বোর্ডের উপর একটা আঘাত আসতে পারে তখন, এবং তখন এই যে ক্রিকেট বোর্ড যে চুক্তিগুলো করবে সেই চুক্তিগুলোর উপরও কিন্তু আঘাত আসতে পারে। এটা শঙ্কা করছি, একটা জনমনে এই শঙ্কা থাকতেছে, তারাও কিন্তু সেই ধরনের কথাই কিন্তু নানাভাবে আমরা শুনতে পাই। এখন তাহলে আপনি এই যে আপনি এখন যে চুক্তিটা করবেন 5 বছরের, এই চুক্তিটার যৌক্তিকতা কতটা বড় ব্যাপার। কারণ এইবার দেখবেন আপনি রংপুর রাইডার্স বাদ যদি আপনি দেন, তাহলে আপনি কোনো ফ্র্যাঞ্চাইজ পাবেন না যাদের লিকুইডিটি মানি, যাদের প্রাতিষ্ঠানিক নাবিল গ্রুপ আছে, যাদের হচ্ছে আপনার যে ওকে ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসাবে অতটা সুনাম বা অতটা আপনার যে কর্মকাণ্ড তাদেরকে পরিচালিত করতে আমরা দেখি নাই, বা আমরা জনমনে সেই ধরনের খবরও আমরা দেখি নাই। সুতরাং এখানে আপনার ক্রিকেট বোর্ড যেটা করছে সেটা হচ্ছে কি যে তারা বলছে যে এইবার তারা বিপিএলকে স্বচ্ছ এবং আপনার যে খেলাফি মুক্ত বিপিএল করতে চায়। আগে যেগুলো হতো, সর্বশেষ আসরে যেটা হয়েছে সেটাতে পেমেন্ট ইস্যুতে ক্রিকেট বোর্ড অলমোস্ট 1-2টা ফ্র্যাঞ্চাইজ বাদ দিয়ে বাকি সবার কাছে কিন্তু রংপুর রাইডার্স এবং বরিশাল বাদ দিয়ে অলমোস্ট সবার কাছে কিন্তু টাকা পায়। হয়তো পেমেন্টের অঙ্কটা চিটাগং কিংসের কাছে একটু বেশি, অন্য পেমেন্ট ইস্যুগুলা অন্য রাজশাহী এবং অন্য ক্ষেত্রেও আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি পেমেন্ট ইস্যুতে আপনি হয়তো একটা স্বচ্ছতা আনতে চান, কিভাবে আনবেন? সেটা হচ্ছে বলা হচ্ছে যে আপনি 2 কোটি টাকা হচ্ছে ফ্র্যাঞ্চাইজ ফি 1 বছরের জন্য, আর আপনার ব্যাংক গ্যারান্টি 10 কোটি টাকা। 2 কোটি আর 10 কোটি কত হচ্ছে? 12 কোটি টাকা হচ্ছে। এই 12 কোটি টাকা প্লেয়ারদের একটা টিমের জন্য পুরোপুরি একটা টিমের পরিচালনা, ক্রিকেটারদের পেমেন্ট সব কিছু মিলে ধরে নিচ্ছে যে এত টাকা হবে। পেমেন্ট ইস্যুতে আপনার কতগুলো জিনিস গোপন থাকে, সেটা হচ্ছে কি ধরেন আপনি আন্দ্রে রাসেলের মতো প্লেয়ারকে আনতে চান, তাদেরকে আনতে গেলে আপনার যে ড্রাফট প্রাইস যেটা বা তাদের জন্য যে প্রাইসটা আপনি নির্ধারণ করে দেওয়া হয় ক্রিকেট বোর্ড, সেই টাকা কিন্তু আনতে পারা যায় না। রাইট। কারণ তারা হচ্ছে সারা ওয়ার্ল্ডেই তারা আপনি এই টি-20 ফেরিওয়ালা, ওরা অনেক টাকা নেয়। এর আগেও আমরা নিউজ করেছিলাম যে আপনার এক ম্যাচের জন্য গেইলকে দিতে হয়েছে $35,000 ক্রিস গেইলকে, তাই না? আন্দ্রে রাসেলকেও $30,000 মতো দিতে হ্যাঁ, হয়েছে। তাহলে আপনি খেয়াল করে দেখেন, এইটা হচ্ছে অলিখিত কথাগুলো। এখানে কিন্তু বারবার কিন্তু প্রথম 2টা বিপিএলে কিন্তু এই কাজটা করেছে। এনবিআর কিন্তু বসেছিল ক্রিকেট বোর্ডে এবং পেমেন্ট ইস্যু প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে তারা কত টাকা, তারা নিলাম প্রাইস কত টাকা কি তারা চেষ্টা করছে আদায় করে। এরপর থেকে কিন্তু আমরা এই এতটা তৎপরতা এনবিআরও আমরা দেখি নাই। এখন আপনি যেমন দিলশানের এটা ছিল, ড্রাফট প্রাইস ছিল $1,00,000, অথচ দিলশান কিন্তু যখন দেশ ছেড়ে চলে যায় তখন সে বলছে যে সে $3,00,000 তাকে দেওয়া হয়েছে। তাহলে কি দাঁড়ালো? বাকি $2,00,000 কিভাবে গেল? হয় এটা হুন্ডি হয়ে চলে গেছে, অথবা তাদের এটা তারা পকেটে করে নিয়ে গেছে, অথবা তাদের যে এই ট্যাক্স রেভিনিউটা এনবিআরকে বঞ্চিত করা হয়েছে। এইভাবেই হয়, কিন্তু বেশিরভাগ ক্রিকেটারকে এইভাবেই আনা হয়। আমরা বেশিরভাগ মানে কি স্টারদের এইভাবে আনা হয়। এই জায়গাটা আর একটু দেখা দরকার। আর যেটা বলছে এবার কিন্তু এবার একটা জায়গায় যেটা আপনি বিপিএল এর আবেদন যেটা ছিল, আমরা প্রথম আসরে দেখছি 6টার পর থেকে 7টি করে টিম হয়েছে। এইবার কিন্তু দলের সংখ্যা কমে 5-এ চলে আসছে। যদি 5-এ চলে আসে তাহলে ম্যাচ সংখ্যা আপনার কমে যাবে। ম্যাচ সংখ্যা কমে গেলে আপনার যে মিডিয়া রাইটসের ভ্যালুটা কমবে, খুবই স্বাভাবিক। যদিও বিসিবি যদিও ফ্লোর প্রাইসটা আমি যেটা দেখলাম যে মিডিয়া রাইটসের ক্ষেত্রে গতবার যা পেয়েছে তার থেকে বেশি টাকা তারা ফ্লোর প্রাইস ঠিক করেছে। এরপরে হচ্ছে যে আপনার এইখান থেকে আপনার যে আপনার ব্র্যান্ডিং ভ্যালুটা, দ্যাট মিনস হচ্ছে যে আপনার টাইটেল স্পন্সর, তারপরে হচ্ছে ইন স্টেডিয়াম রাইটস যেগুলো, সেইগুলোর অঙ্কটা কমে আসবে। তো বিষয়গুলো, এবং একটা ফ্র্যাঞ্চাইজির যে ম্যাচ সংখ্যা যখন কম, তখন ওই ফ্র্যাঞ্চাইজিও যে আপনার যে তাদের যে সহযোগী স্পন্সর নিবে, সেই স্পন্সরের মানিও সেভাবে পাবে বলে আমার আশা করছি না। একেও টিকিট সেলিং রাইটসে গতবার কিন্তু বিপিএল একটা রেকর্ড করেছিল, আপনি নিজেও জানেন যে 13 কোটি টাকার মতো টিকিট সেল করেছিল। মানে টিকিটের একটা টিকিট স্পন্সরশিপ মানি থেকে, স্পন্সরশিপ রাইটস থেকে একটা 1 কোটি টাকার মতো আসছে, আর 12 কোটি টাকা টিকিট বিক্রি করে আসছে, যেটা অতীতের 8টি সংস্করণে মাত্র 15 কোটি টাকা আসছে। অর্থাৎ এক সংস্করণের টাকা দিয়েই 8 সংস্করণের টাকা দেখানো হয়েছে আগে। সেই ক্ষেত্রে আপনি যখন ম্যাচ কমে যাবে, আপনি একটা হিসাব করতে পারেন যে 5টা টিমের ম্যাচ হবে কয়টা, যদি একটা টিম ম্যাচ সর্বোচ্চ খেলতে পারবে 8টা, আগে খেলতে পেরেছে 12টা, মানে আপনার লিগ রাউন্ড রবিন লিগে। এরপরে আপনি যদি চলে যান, আপনি অর্থাৎ যে কোয়ালিফায়ারে যান, সেক্ষেত্রে আপনার ম্যাচ আরও বাড়বে। না হলে আপনি একটা টিমের খেলাটা শেষ হয়ে যাবে কিন্তু মাত্র 12টা ম্যাচে, অর্থাৎ কি 12টা না 8টা ম্যাচে শেষ হয়ে যাবে। এই জায়গাটা ভাবতে হবে।
এখন টোটাল আপনি যেটা আবেদন যেটা চাচ্ছেন বিপিএল এর আবেদন, বিপিএল আপনি ঢাকার বাইরে এবার আরও একটা ভেন্যুকে যোগ করতে চাচ্ছেন, যেটা আমরা সাধারণত সিলেট এবং চিটাগাং হয়, এবার আরও একটা ভেন্যু যোগ করতে যাচ্ছে। যদি সেই ধরনের কিছু হয় তাহলে এই বিপিএলটা কি খুব বেশি আবেদন ফেলবে? আবার দেখেন বিপিএল এর কিন্তু স্পট ফিক্সিংটাকে এবং ফিক্সিংটাকে দুর্নীতি মুক্ত করার জন্য এবার কিন্তু অ্যালেক্স মার্শালকে আনা হয়েছে, তাই না? উনি ইন্টিগ্রেটেড ডিপার্টমেন্টের হেড হিসাবে উনি দায়িত্ব পালন করবেন, পাশাপাশি ওনাকে আপনার একটা ফি দিতে হচ্ছে এবং ওনাকে আপনার ক্রিকেট বোর্ড সর্বশেষ সবাই কিন্তু ওনাকে আবার নিয়োগপত্রও দিয়েছে, সেটা হচ্ছে ওনাকে একটা মাসিক বেতনের ভিত্তিতে ওনাকে নেওয়া হচ্ছে। এটা গেল। আপনার পুলিশের একজন সাবেক এআইজি, এডিশনাল আইজি, ওনাকে আপনার এই ইন্টিগ্রিটি ইউনিটে ওনাকেও নেওয়া হয়েছে, ওনার পেছনে একটা ভালো বেতন ধরা হয়েছে। অর্থাৎ বিসিবির আকসুর আগে যে খরচটা ছিল, এই আকসুম আকু যেটা ক্রিকেট বোর্ডে বলা হয় এন্টি করাপশন ইউনিট, সেই খরচটা কিন্তু এবার কয়েক গুণ বেড়ে যাচ্ছে এখন থেকে আর কি, এই বিপিএল থেকে। যদি আপনার এইটা হয় তো বিপিএল এ যে আপনি বললেন যে বিপিএল এর আয়টা আগের থেকে বেশি হবে, আমি তো আয় বেশি হওয়ার কোনো লক্ষণ দেখছি না। আপনি যদি হিসাবগুলো করেন, যোগ কোনো আপনাকে একেবারে দৃশ্যমান চোখে আপনার আসলে এই বিপিএল ডেফিসিট হবে কিনা এটাই ভাবতে হচ্ছে। কিন্তু লভ্যাংশের চেয়ে বিসিবি বা আয়োজকরা হয়তো গুরুত্ব দিচ্ছেন যে বিতর্ক মুক্ত করার। আমি আপনার কথা ধরেই একটু দেখতে চাই যে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি যাদেরকে দেওয়া হয়েছে, আপনি বলছিলেন যে অনেক যাচাই বাছাই করে দেওয়া হয়েছে, 5টা ইয়েকে দেওয়া হয়েছে, ফ্র্যাঞ্চাইজি দেওয়া হয়েছে, এবং যাদেরকে দেওয়া হয়েছে এদের মধ্যে 2-1টা ফ্র্যাঞ্চাইজি ছাড়া বেশিরভাগই কিন্তু আমরা তাদেরকে সেভাবে চিনি না। আমরা একটু দেখতে চাই যারা আছেন, যারা পেয়েছেন, এর মধ্যে রংপুরের পেয়েছেন টগ স্পোর্টস, চট্টগ্রামের ট্রায়াঙ্গল সার্ভিসেস লিমিটেড, ঢাকা চ্যাম্পিয়ন স্পোর্টস, রাজশাহী নাবিল গ্রুপ এবং সিলেট জেএম স্পোর্টস। আপনি বলছিলেন দুটো ফ্র্যাঞ্চাইজির কথা, টগ স্পোর্টস মানে রংপুর এবং রাজশাহীর কথা, বাকিদের আপনি বলছেন যে তাদের কথা সেভাবে শোনা যায়নি। আমরা জেনেছি যে 11টা প্রতিষ্ঠান হচ্ছে চেয়েছিল বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি, সেখান থেকে 6টিকে বাদ দিয়ে এই 5টিকে দেওয়া হয়েছে। 6টিকে কোন ক্রাইটেরিয়ায় বাদ দেওয়া হয়েছে, এই 5টিকে আপনি যেহেতু বলছেন যে এদের ব্যাপারেও সেভাবে জানা যায়নি, এদেরকে কোন ক্রাইটেরিয়ায় দেওয়া হয়েছে? দেখুন, প্রথমে কিন্তু 3জনকে বাদ দিয়েছে, তাদের যে কোম্পানির, তাদের যে আপনার যে ইয়ারলি টার্নওভার বা বিভিন্ন কিছু মিলে, যেমন একজনকে বাদ দিয়েছে আদালতের নির্দেশ, আদালতের মামলা চলছে আপনার চিটাগাং কিংস প্লাস হচ্ছে, যে তাদেরকে বলা হচ্ছে খেলাফি, এবং তাদের খেলাফির পরিমাণটা যেটা বলছে এটা আসলে মিলছে না। তাদের খেলাফির পরিমাণটা ক্রিকেট বোর্ড শো করেছে 46 কোটি টাকা। এই জায়গাটা বিতর্ক আছে এই কারণেই যে আমি নানাভাবে দেখেছি, ধরেন আপনি তো ব্যাংকে টাকা গচ্ছিত রাখেন নাই, ব্যাংকের থেকে টাকা তারা নেয়ও নাই, অর্থাৎ আপনি সেই টাকা সুদ হতে হতে 2012-র 2013 টাকা ওনারা এখন কেন দিবে? তারপর আরেকটা আছে, সেটা হচ্ছে কি যে একবার কিন্তু রাইট অফ করলে সেই টাকাটা বেচেতে পারেন না। এটা কিন্তু ক্রিকেট বোর্ডের অডিট রিপোর্টে আপনি 2017 পরে ওদের কাছে কোনো পাওনা দেনা আছে বলে কোথাও শো করে না। অর্থাৎ রাইট অফ করে 2021 সালে কিন্তু তাদের কাছে যে প্রথম 2 আসরের টাকাটা পেতো বকেয়া যেটা ছিল, সে রাইট অফ করে দিয়েছে ক্রিকেট বোর্ড। সে রাইট অফ করার পরে কেন আবার টাকাটা চাইলো, আর কেন যে তাদের অঙ্কটা 46 কোটি টাকা হলো, এটা দেখার ব্যাপার আছে। এই জায়গাটা ক্রিকেট বোর্ডই ভালো বলতে পারবে, যদিও তারা লিগ্যাল অ্যাডভাইজারের মাধ্যমে তাদেরকে নোটিশটা দিয়েছে। আর এখন হচ্ছে যে আপনার যে আরও 2টা বাদ দেওয়া হয়েছে, এই প্রথমে 3টা বাদ দিছে, তারপরে 3টা বাদ দিলে থাকে হচ্ছে আপনার 8টা। জি, সে 8টা থেকে আপনার 3টা বাদ দিছে। একটা সম্ভবত দেশ ট্রাভেল ছিল, তাই না? জি, আপনি দেশ ট্রাভেলটা কিন্তু আমরা রাস্তাঘাটে দেখি, তাই না? এদের কিন্তু মোটামুটি এদের ব্যবসায়িক সুনাম আছে, যেহেতু তারাও রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি চেয়েছে এবং নাবিল গ্রুপও চেয়েছে, এটা একটা কারণ হতে পারে। কিন্তু আপনি আকাশবাড়ি হলিডে চেয়েছিল হচ্ছে বরিশাল, তারা পায়নি। বরিশাল কিন্তু আমার তথ্য ঠিক যদি বলে, বরিশাল কিন্তু শুরু থেকে কন্টিনিউ করছিল। একটা খুলনার ফ্র্যাঞ্চাইজি একটা পায়নি। খুলনা তো আপনি 3টা বিভাগকে কিন্তু এবার মোটামুটি বঞ্চিতই করেছেন এক করতে যদি বলি আমি। কুমিল্লা, এখানে ফরচুন বরিশালের যে ফ্র্যাঞ্চাইজিটা ছিল, যারা মোটামুটি বিতর্ক মুক্ত থেকে গত 2টো আসর খেলেছে। বিতর্ক মুক্ত বলছে এই কারণে যে বিতর্ক ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, রাইট, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এট দ্য সেম টাইম যে অভিযোগগুলো উঠেছিল সেই অভিযোগগুলো থেকেও তারা অনেকটা মুক্ত ছিল। ক্রিকেটারদের পেমেন্ট ইস্যুতে যদি বলি, হোটেল বিল টিল বা অন্যান্য যেসব ইস্যুগুলো ছিল, তারা কেন আসলো না এবং তাদেরকেও কেন ডাকাও হলো না আর কি? এটা অনেক বড় কোশ্চেন। সেটা হচ্ছে যে আপনি তাদেরকে ডাকা হলো কি না, আমরা যত জানি যে বরিশালে যে ফ্র্যাঞ্চাইজ ফরচুন বরিশাল, এই ফরচুন গ্রুপের যে কর্ণধার আপনি মিজানুর রহমান, উনি শুরু থেকে বলেছেন উনি
এই বিপিএল এবার থাকবেন না। এটা হয়তো একটু মানসিক একটা দ্বন্দ্ব আছে, সেটা হলো কি যে উনি কিন্তু ক্রিকেট বোর্ডের নির্বাচনে উনি কাউন্সিলরশিপও পেয়েছিলেন, পরবর্তীতে উনি নির্বাচন করতে চেয়েছিলেন, কিন্তু আদালতের আদেশের পরে ওনার যে ফ্র্যাঞ্চাইজি, ওনার যে আপনার কাউন্সিলরশিপটা সেটা রহিত হয়ে যায়, যদিও পরবর্তী ফিরে পেয়েছে, কিন্তু উনি আর ওইটা একটু অভিমানী করেছেন কেন যেন মনে হয়, ওইখান থেকে উনি আসেন নাই। ওনার যেটা জানতাম যে উনি টিমটা তামিমকে দিয়ে এবার গুছিয়েও ফেলেছিলেন, কিন্তু কেন আসলেন না উনি ভালো বলতে এখানে কি পারবেন। আরো একটা ব্যাপার এটা নাকি যে তামিম ইকবাল সংক্রান্ত যে ঝামেলাগুলো হয়েছে নির্বাচন কেন্দ্রিক, সেটার কারণেই কি তিনি এটা হতে পারে, হয়তোবা তামিমের সাথে ওনার ভালো একটা বোঝাপড়া আছে, যেহেতু তামিম আপনার একটা যথোপযুক্ত জায়গায় তামিম নেই, এটা হয়তো ভাবছেন উনি যে না, তাহলে আমার টিম না করাটাই বেটার, কারণ সব কিছু তামিম গুছিয়ে রাখে। শুধুমাত্র ইভেন তামিম জানে না, তামিম এই টিমের টাইটেল স্পন্সর পর্যন্ত জোগাড় করেছে তামিম গতবার, এর সম্পর্কটা এবং এত ভালো। গতবার চ্যাম্পিয়ন হওয়ার পরও আমরা শুনেছিলাম যে আগামী বছর দল করবেন কিনা বা এরপরে কি হবে না হবে সবকিছু দায়িত্বই কিন্তু তিনি তামিমকে আপনি দিয়ে খেয়াল করে দিয়েছিলেন। দেখবেন যে এই যে বরিশাল, যে এখন যে বরিশালের মাঠটাকে যে রেনোভেট করা হচ্ছে, বরিশালে যে বিপিএল ফিরিয়ে নেওয়া হবে, উনি কিন্তু জেতার পরে কিন্তু বরিশালে গেছেন, এবং বরিশালে বিপিএল প্রবর্তিত হবে, বিপিএল ম্যাচ খেলা হবে, এই ব্যাপারে উনি আশ্বস্ত করে আসছেন। উনি এই জায়গাটা বেশ কিছু কাজও করেছেন ক্রিকেট বোর্ডের সাথে, তখন আমরা যত জানি, কিন্তু এখন উনি ভালো বলতে পারবেন। তবে আমার মনে হয় যে আপনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছাড়া বিপিএল খেলবেন, দেখতে কেমন লাগে, শুনতে কেমন লাগে। উনি তো এলিগেটেড না, উনি তো স্পট ফিক্সিং বা ফিক্সিং এ উনি কিন্তু নিষিদ্ধ না। যে কোনো ক্রিকেট বোর্ডে উচিত ছিল একটা ভালো আপনার দ্বিতীয়ালি করে এই জায়গাটাকে ওনাকে রাজি করানো, তাহলে ভালো হতো আর কি। রাইট, শামীম ভাই, আপনার কাছে আমরা আবারও ফিরবো, তার আগে আরেকটা ব্রেকের সময় হয়ে গেছে। এখন মাঠে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন মাঠে। দর্শক, আলোচনা করছিলাম ক্রিকেট নিয়ে, আমাদের সঙ্গে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী। শামীম ভাই, আমরা বিপিএল নিয়ে আলোচনা করেছি, জাতীয় দল নিয়ে আলোচনা করেছি, এইসবের মধ্যেই বাংলাদেশ আরও একটি সিরিজে খেলতে নামছে। আয়ারল্যান্ড আসছে আগামীকাল, আয়ারল্যান্ডের বাংলাদেশে আসার কথা। সেই সিরিজকে সামনে রেখে টেস্ট দলটা বাংলাদেশের এরই মধ্যে ঘোষণা হয়ে গেছে। আপনার সঙ্গে আপনার কাছ থেকে এই দলটা নিয়েও জানতে চাবো, তার আগে একটু দলটাও দেখে নিতে চাই। বাংলাদেশ কালকে যে দলটা ঘোষণা করলো, সেখানে একটা বিষয় একটু আমার কাছে খটকা লেগেছে, সেটি হচ্ছে 14 সদস্যের দল বাংলাদেশ কালকে ঘোষণা করেছে। নাজমুল হোসেন শান্ত আবারও অধিনায়ক হিসেবে ফিরেছেন। সেখানে আমরা একটা নাম দেখতে পাচ্ছি, ইবাদত হোসেন, তিনি ফিরেছেন অনেকদিন পরে, জাতীয় দলে তিনি আবারও ফিরেছেন, এবং মুশফিকুর রহিম টেস্ট দলেই নিয়মিত খেলছেন। আমরা স্কোয়াডটা মোটামুটি দেখলাম। আপনি একটু আমাদেরকে বলবেন শামীম ভাই, শান্তর ক্যাপ্টেন্সিতে আবারও ফেরা এবং হচ্ছে বাংলাদেশের অনেকদিন পর টেস্ট খেলতে নামা, দুটোর মধ্যে আপনি কি সম্ভাবনা দেখতে পাচ্ছেন বাংলাদেশ দলের জন্য? টেস্টটা কেমন হতে পারে, টেস্ট সিরিজটা? দেখুন, শুরুতে নাজমুল হোসেন শান্তর কথাটা বলছি আপনি উল্লেখ করলেন, যেহেতু শান্তকে ক্যাপ্টেন্সি ফিরিয়ে আনতে কিন্তু আপনার দায়িত্ব দেওয়া হয়েছিল বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদকে। আচ্ছা, উনি কিন্তু অনেক বুঝিয়ে শুনিয়ে চট্টগ্রাম থেকে ওভার ফোনে শান্তকে বুঝিয়ে শুনে ওনাকে ব্যাক করেছেন। আপনি জানেন যে আমাদেরই এক পরিচালকের দ্বৈত ভূমিকার কারণে কিন্তু শান্ত কিন্তু ওডিআই ক্যাপ্টেন্সি হারিয়েছিলেন, এবং সেই ক্ষোভে উনি কিন্তু টেস্ট থেকে কিন্তু সেই পরিচালকের নামটা উনি হচ্ছেন, আপনি একটু আগে যেটা বললাম যে বিকেএসপি কানেকশন, আবার বিকেএসপি চলে আসে, উনি হচ্ছেন নাজমুল আবেদিন ফাহিম। উনি আসলে দ্বৈত রোলটা প্লে করেছিলেন। উনি গণমাধ্যমকে বলেছেন একটা, ক্রিকেট বোর্ডের মিটিংয়ে বলেছেন আর একটা, তাই না? এখন নাজমুল হোসেন শান্ত, একটা আপনার বুঝতে হবে যে একটা তরুণ ক্যাপ্টেনকে আপনি ক্যাপ্টেন্সি দিয়েছেন, যার নেতৃত্বে আপনি পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে 2-0 আপনি হোয়াইট ওয়াশ করেছেন টেস্টে। উনি কেন আবেগের বশবর্তী হয়ে টেস্টের ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার ঘোষণা দিবেন? ওনাকে তো এই পরিস্থিতি তৈরি করা হয়েছে। আপনি তার ভিতরে ক্যাপ্টেন্সির সকল গুণাবলী আছে, সেই গুণাবলী থাকার পরে উনি ক্যাপ্টেন্সি এনজয় করেননি এই সমস্ত কারণে। যাক, ওনাকে ফিরিয়ে আনাটা বিরাট ব্যাপার। এটা যে আপনি খেয়াল করে দেখবেন যে এই জায়গাটা আমি যে স্কোয়াড যেটা দিয়েছে, এইটা কিন্তু আমাদের একটা সিগনিফিকেন্স টেস্ট সিরিজ হবে। আপনি জানেন যে সেকেন্ড টেস্ট কিন্তু আপনার মুশফিকুর রহিমের 100 টেস্ট হবে। আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি ওনার 100 টেস্ট দেখার জন্য। কারণ খেয়াল করে দেখবেন, একবার একটা আমাদেরকে স্টোরি লিখতে হয়েছিল, এটা সম্ভবত 2017 সালে ইংল্যান্ড যখন বাংলাদেশ ট্যুর করে, তখন কিন্তু আপনার 100 টেস্ট হয়ে গেছে, কিন্তু 100 টেস্ট পেরিয়ে গেছেন আপনার অ্যালিস্টার কুক কিন্তু মুশফিকুর রহিমের পরে কিন্তু ওনার অভিষেক হয়েছে। তারপরও কিন্তু উনি 100 টেস্ট খেলে ফেলছেন, এবং
উনি তো আরো অনেক টেস্ট খেলে উনি রিটায়ার করেছেন, তাই না? Retire করেছেন, জি। আর আমাদের মুশফিকের সেখানে 2005 থেকে 25 অর্থাৎ 20টা বছর লাগতেছে হচ্ছে 100তম 100টা টেস্ট টেস্ট খেলতে। খেলতে, right. এবং আমাদের যে ক্রিকেটারদের মধ্যে কিন্তু আপনার উনিই সবচেয়ে বেশি রেগুলার টেস্টে। এখন এমন একটা অবস্থায় যে ওনাকে 100 টেস্ট খেলতে 20 বছর অপেক্ষা করতে হয়েছে। আমি জানি না বাংলাদেশের নিকট ভবিষ্যতে আর কাউকে 100 টেস্ট খেলতে দেখতে পাবো কি না। কারণ আপনার Already এই আশাটা, বাংলাদেশেও হ্যাঁ, কিন্তু টেস্টের- সাকিব তামিমের মতো গ্রেট লিজেন্ডরা কিন্তু এই মাইলস্টোন স্পর্শ করতে পারে না। এই দিক দিয়ে সৌভাগ্যবানই মনে হচ্ছে, যদি আল্লাহ ওনাকে সুস্থ রাখেন এবং উনি টেস্ট খেলেন 100 টেস্ট দেশের মাটিতে, এটা ওনার জন্য বিরাট একটা প্রাপ্তি হবে। এটা আমরা হোম অফ ক্রিকেটে দেখতে পারবো ওনার 100 টেস্ট, সেদিকে সবাই মুখিয়ে আছে। এটা একটা বিরাট ব্যাপার। একটা এখন আপনি যে স্কোয়াড নিয়ে কথা বলছেন, এই স্কোয়াড অলমোস্ট সিমিলার স্কোয়াড। টেস্টের স্কোয়াড সাথে বা যে কোনো জাতীয় দলের স্কোয়াডটা 15 জনের হয়, আমরা দেখি 14 জনের স্কোয়াড কেন? এটা আপনি এটার কোনো ব্যাখ্যা হোমে আছে কিনা? খেলা, আপনি যখন তখন যে কোনো ক্রিকেটারকে কিন্তু আপনি কোঅপ করে নিয়ে আসতে পারেন আপনি, তাই না? এর সুবিধাটা আছে। আর ন্যাশনাল লিগ যেহেতু চলছে, ন্যাশনাল লিগটাকে প্রায়োরিটি দিচ্ছে, ওইখানে আপনি একটা ক্রিকেটে চলে গেলে হয়তো একটা টিমের একটু ঘাটতি হতে পারে, সেই কারণে হয়তো ওনাকে একটা জায়গাটা শূন্য রাখা হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে জাকের আলী অনেককে টেস্ট একাদশে দেখা যাচ্ছে এবং টেস্টের তার সবশেষ ইনিংসগুলো বা পারফরমেন্স ভালোই ছিল, বাট রিসেন্ট টাইমে তিনি যেভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন, তিনি আবারও ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার মতো পজিশনে আছেন কিনা? না, মানসিকভাবে তো আমি তো এখন এটা ইন্টারন্যাশনাল সার্কিট আসলে কিন্তু মানসিকতা শক্ত রাখতে হয়। টেস্টও হচ্ছে অনেক বড় পরীক্ষা। টেস্টে কিন্তু আপনি জাকির আলী অনেককে নিয়ে কিন্তু পোস্ট কেউ তোলে না, এবং তোলাও এখন পর্যন্ত সময়ও আসে নাই। টেস্টটাকে আপনাকে একটু এনজয় করতে দেন। টেস্টটাকে যেহেতু আপনি লম্বা ফরম্যাটের খেলা, এইখানে আপনার অনেক সেশন আছে, এই জায়গাটা আপনি অনেক সময় পাবেন, আপনার ভাববার সময় পাবেন। সুতরাং আপনি একটা ভুল করলে ক্ষতি হবে, সেই ভুলটা না করলে তো ভালো। আপনি এই জায়গাটা আমার মনে হয় আপনার ইসের পজিশন ঠিক সিকিউরড আছে মোটামুটি, আপনি জাকির আলী অনেকের। আরেকজনকে নিয়ে বলতে চাই, ইবাদত হোসেনকে নিয়ে বলতে চাই। অনেকদিন পরেই তিনি ফিরছেন, তার ইনজুরি কাটিয়ে, মাঝে ইনজুরির কারণে তিনি অনেকদিন ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাইরে ছিলেন। ইবাদতকে আপনি কেমন দেখেছেন? লাস্ট যে এনসিএলগুলো চলছে তিনি সেখানে খেলেছেন, আমরা দেখেছি। এনসিএল টি20তে আমরা তাকে দেখেছি, কয়েকটা ম্যাচে একটু এক্সপেন্সিভও ছিল, ব্যাট হাতেও আবার তাকে একটা ম্যাচে আমরা রান করতে দেখেছি। ইবাদত ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফেরার জন্য কতটুকু? দেখুন, ইবাদতের এমন একটা পারফরমেন্স আছে, যেই পারফরমেন্সের উপর ভিত্তি করে আমরা নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে টেস্টে হারিয়েছি। এবং ওর যে ওই বোলিংটা, আপনার যদি বারবার আপনাকে আমার তরুণ প্রজন্মকে বারবার ওই বোলিংটা দেখানো উচিত, যে আমরা কিভাবে ম্যাচটা জিতেছি। তার বোলিং একটা বিশেষ একটা স্পেলের বোলিংয়ের উপরে ভিত্তি করে। আপনি এখানে কিন্তু খালেদও আছেন, আপনি জানেন নাহিদ রানার গতি হচ্ছে আপনার 140-এর ঘরে উনি বল করেন, তাই না? টেস্টের বোলিংটা তো আলাদা। আপনার এখানে ডেড উইকেটেও যদি আপনি ভালো গতির বল করেন, আপনি ঠিকমতো শর্ট পিচ দিতে পারেন, ইয়র্কার করতে পারেন, আপনি গতি বজায় রাখতে পারেন, তাহলেও কিন্তু অপোজিশনকে আপনাকে ধাক্কা দেওয়া যাবে। আর আয়ারল্যান্ডের ক্রিকেটাররা, যদিও আমরা নতুন টেস্ট প্লেইং দল হিসেবে আমরা তাদেরকে দেখছি, তাদেরকে আমরা ওইভাবে রিড করছি না, কিন্তু আয়ারল্যান্ডের বেশ কিছু ক্রিকেটার আছে যারা কিন্তু কাউন্টি ক্রিকেটে খেলে। সুতরাং আয়ারল্যান্ডকে কিন্তু একেবারে ছোট করে দেখা ঠিক হবে না এই ক্ষেত্রে। তারা কিন্তু মোটামুটি ওই কন্ডিশনে, এই যে আপনার যেটা ইংলিশ সামার কন্ডিশনে, দ্যাট মিনস সুইমিং কন্ডিশনে তারা খেলে অভ্যস্ত। সুতরাং আপনার আয়ারল্যান্ডকেও নিয়ে ভাবতে হবে আমাদের, এই কারণে যে তারা নিশ্চয়ই পেস অ্যাটাক নিয়ে তারা আসবে ভালো করে। স্পিনে আমরা ডমিনেট করব আশা করা যাচ্ছে এই টেস্টে। আমাদের কিন্তু একটা ক্রিকেটার আছে হাসান মুরাদ, যদিও ওনার টেস্ট অভিষেক হয় নাই। হাসান মুরাদ বয়সও কম, এবং হাসান মুরাদ কিন্তু লেফট আর্ম স্পিনার হিসেবে বেশ কার্যকর। এমন হতে পারে যে আপনি ধরেন তাইজুল তো আছেই, তাইজুলের ব্যাপারটা তো সবাই জানে যে তাইজুল হোমে কতটা বিপজ্জনক বোলার। একই সঙ্গে মেহেদী হাসান মিরাজও আছেন। হ্যাঁ, মেহেদী হাসান মিরাজ, আপনার লেফট রাইট কম্বিনেশন আছে। যদি আপনার বাড়তি স্পিনারের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনাকে হাসান মুরাদকে আনা যেতে পারে এই জায়গাটায়। সুতরাং আমার মনে হয় না টেস্টে আমরা ডমিনেট করেই আমরা জিতবো বলে আশা করছি। রাইট, আমরা এটা কম্পিটিটিভ সিরিজ দেখবো বলে আশা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময়। ধন্যবাদ এখন টিভিকেও আবার আমাকে ডাকার জন্য, কারণ অনেক আগে আমি আসছি, নতুন স্টুডিও আসার পরে এই প্রথম আসা হলো। ধন্যবাদ। এখন মাঠে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই।
বিরতির পর ফিরে এলাম আরও একবার, আপনারা দেখছেন এখন মাঠে। দর্শক, কাল রাতে 2 সপ্তাহ পর আবারও মাঠে ফিরেছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলোর রেজাল্টগুলো একটু আমরা দেখে আসতে চাই, দর্শকদের জানাতে চাই। গতকাল রাতে বেশ কিছু হাই ভোল্টেজ ম্যাচ ছিল। এর মধ্যে লিভারপুল রিয়াল মাদ্রিদকে তাদের ঘরের মাঠে 1-0 গোলে হারিয়েছে। আমরা দেখেছি যে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি তারাও হেরেছে বায়ার্ন মিউনিখের কাছে 2-1 গোলে। অ্যাটলেটিকো মাদ্রিদ বড় জয় পেয়েছে। আর্সেনালও স্লাভিয়া প্রাহাকে হারিয়েছে। তবে হোঁচট খেয়েছে ইউভেন্টাস। আমরা দেখেছি পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপির সঙ্গে তারা 1-1 গোলে ড্র করেছে। আজ রাতেও বেশ কিছু খেলা আছে, আমরা আশা করব যে দর্শকরা সেই ম্যাচগুলো উপভোগ করবেন। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv।